ওয়েলকাম এসএলএসটি এডুকেশন বিষয়ের স্ট্যাটিস্টিক্সের একদম লাস্ট ইউনিটের যে জিনিসগুলো আমরা আলোচনা করছিলাম পরিবর্তিত স্কোর, তার মধ্যে আমরা লাস্ট ক্লাসে জেড স্কোর আলোচনা করেছি। আজকে আমরা করব আদর্শ স্কোর বা যাকে বলে স্ট্যান্ডার্ড স্কোর বা সিগমা স্কোরসও বলে অনেকে। স্ট্যান্ডার্ড স্কোর, আদর্শ স্কোর কি? আদর্শ স্কোর কি বুঝতে গেলে আমাকে কিন্তু জেড স্কোরের ক্লাসটা আগে করে নিতে হবে। জেড স্কোরে আমি শেষ বিস্তারিত এখানে যেমন আগের ক্লাস আছে, প্লেলিস্টে দেখে নেবে। জেড স্কোরে যে বিষয়টা আছে, যে মানগুলো আমরা দেখেছিলাম কি রকম বেরিয়েছে, কিছু প্লাসে বেরিয়েছে, কিছু মাইনাসে বেরিয়েছে। তার চেয়ে বড় কথা, জেড স্কোরের মানগুলো খুব ছোট, দেখা গেল +24 -96, তাই তো, +1 মানে এগুলো আবার পয়েন্টে, সরি, +24 0.96 প্লাস 1.13 মাইনাস 1.62 এইরকম মোটামুটি নম্বর বেরিয়েছে মানগুলো, তাই না? প্লাসে বেরিয়েছে কিছু, মাইনাসে বেরিয়েছে কিন্তু মানগুলো খুব ছোট। সেখানেই আমি বলেছিলাম যে এই ধরনের স্কোর যদি কোনো শিক্ষার্থীদের মূল্যায়ন করে দেওয়া হয়, অভিভাবকদের পক্ষে খুব হতাশাজনক হতে পারে অনেক ক্ষেত্রে, যে তোমার ছেলে কত পেয়েছে, কত, আমরা তো কত স্কোর করেছে বলি না, আমরা যেটা বলি কি কত পেয়েছে, এটাই বলি সাধারণ চলিত ভাষা। কিন্তু আমরা সাধারণত কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার ছেলে অঙ্কে কত স্কোর করেছে, যদিও স্কোর করাই হয় বিষয়টা, আমরা বলি কত পেয়েছে। যদি বলে কত দেখলাম 0.24, কি বলো, তোমার ছেলের ওইটা মানে রেজাল্ট না হিমোগ্লোবিনের মাত্রা, এই ধরনের মন্তব্য করে দিতে পারে, তাই তো। বা যদি বলে কত পেয়েছে তোমার ছেলে, ও -0.96 নম্বর পাইছে, তাও -1ও পায় নাই, যে একটু ভালো বোঝে সেই মন্তব্য করবে। সাধারণ মানুষ বুঝলাম তোমার ছেলে 1-এর থেকেও কম মাইনাসে মার্ক পেয়েছে, কি ব্যাপার, নকল মকল করতে যে ধরা পড়েছিল নাকি? এই যে ফলে জেড স্কোরের মানটা কিন্তু খুব অসুবিধাজনক। এটা আমি জেড স্কোরের অসুবিধার মধ্যেই বলেছিলাম যে প্রথমত কি হচ্ছে, প্রথমত মানগুলো হচ্ছে কি খুব ছোট। দ্বিতীয় সমস্যা কি বলেছিলাম, দ্বিতীয় সমস্যা বলেছিলাম কতগুলো পজিটিভে আছে, কিছু মান আসছে প্লাসে, কিছু মান আসছে মাইনাসে, অর্থাৎ একই সাথে পজিটিভ এবং নেগেটিভ এই মান প্রকাশ করা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। এবারে এইটা এখানে ছেড়ে এবার আমি আগে স্ট্যান্ডার্ড স্কোরে আসার আগে আবার এখানে ঢুকবো। ধরো এমন যদি হয় একটি ক্লাসে কোনো ছাত্ররা ধরো নম্বর একটু মনে হলো কম পেয়েছে বা যেমনই পেয়েছে, ধরো কেউ 10 পেয়েছে, কেউ 15 পেয়েছে, কেউ 30 পেয়েছে, একটি ক্লাসে বা সারা দেশে যে কোনো একটা মূল্যায়নের ক্ষেত্রে পেয়ে এরকম একটা নম্বর হয়েছে। এবার যদি এমন হয় এদের মানগুলো আমার পছন্দসই হয়নি, গ্রেস মার্ক বলেন অনেক সময়। গ্রেস মার্কের নিয়ম কি, সবাইকে সমান হারে বাড়িয়ে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু কাউকে ছাড় দিলে সেটা ইম্প্যাক্ট। আমি যদি সবাইকে মনে করি 5 নম্বর করে বেশি দিয়ে দেব, সবাইকে যদি 5 বাড়িয়ে দিই তাহলে তো কোনো সমস্যা নেই, একটা নির্দিষ্ট নিয়ম মেনে। বা সবাইকে যদি মনে হলো 10% বাড়িয়ে দিই, যে 10 পেয়েছে তার 1 বাড়বে, যে 15 পেয়েছে তার 1.5 বাড়বে, এরকম একটা ব্যাপার, যে 30 পেয়েছে তার 3 বাড়বে, যে 20 পেয়েছে তার 2 বাড়বে। অথবা সবাইকে যদি একটা নির্দিষ্ট মান অনুযায়ী নম্বর বাড়াই, সেক্ষেত্রে আলটিমেটলি এদের নম্বরের তাৎপর্য মানে স্কোরের তাৎপর্যের কিন্তু খুব একটা তফাৎ ঘটে। গড় কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে তফাৎ ঘটবে, মানে অ্যাকচুয়াল ক্ষেত্রে কি হবে, সবারকে যদি একটা সমহারে আমি বাড়াই বা সমহারে কমাই, আমি এবার তোমরা কিন্তু সে বিতর্কে আমি যাব না যে স্যার তাহলে ওভারঅল, আমি ধরে নিচ্ছি ওভারঅল ক্ষেত্রে সবারই 5 লাখ ছাত্রের কথা যদি ভাবি আমি মাধ্যমিকের, তাহলে 5 লাখ ছাত্রই, ঠিক আছে। তাহলে কি হবে, ওভারঅল কিন্তু মানের তাৎপর্যগত তেমন কোনো পরিবর্তন আসবে না। ফলে একটা নির্দিষ্ট এই যে কোন স্কোরকে বাড়ানোর, এবারে মেন স্কোরে আসছি না, আমি আসছি আবার এই যে বলেছি এই যে জেড স্কোরের যে মানগুলো বেরোলো, এই এত ছোট এই মানটা, এই মানগুলো যদি দুটো কাজ করা যায়, এক হচ্ছে মানগুলো সব পজিটিভে নিয়ে নেব আমরা, কোনো নেগেটিভ মান থাকবে না। যেটা আগেই বললাম যে এই মানের জেড স্কোরের সবচেয়ে সমস্যা হচ্ছে কিছু পজিটিভ বা প্লাস আছে, কিছু নেগেটিভ বা মাইনাস চিহ্নের আছে। এমন কোন ফর্মুলা কাজে লাগিয়ে সব প্লাস হয়ে যাবে অটোমেটিক। এবার বলতো স্যার তাহলে মাইনাস গুলোর মধ্যে এরম এরম জুড়ে দেবো, প্লাস হয়ে যাবে, ঝামেলা এসেছে, তাই তো, না রহেগা বাস না বাজেগি বাসুরি, তা বললে তো হবে না। যা করবো আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথড মেনে করতে হবে। তাহলে এই যে মাইনাস গুলো রয়েছে, এই মাইনাস গুলোকেও আমি এমন কিছু একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে কোনো মাইনাস মার্ক থাকবে না, সবাই প্লাস হবে সেখানে। আর সেকেন্ড হচ্ছে যে নম্বর যে খুব কম, এই যে পুয়ার নম্বর মনে হচ্ছে,
আসলে কিন্তু নয়, কিন্তু আমাদের কাছে সাধারণ মানুষের কাছে তাৎপর্য ক্ষেত্রে মনে হচ্ছে নম্বরগুলো খুব কম। সেই নম্বরটাকে যদি একটু হাই করে দেওয়া যায়, মানে এমন একটা সূত্র, এক ঢিলে দুই পাখি মরবে। অর্থাৎ নম্বরের কোনো মাইনাস মান থাকবে না, মাইনাস মানগুলো প্লাসে বা নেগেটিভ মানগুলো পজিটিভ হয়ে যাবে, আর মানগুলো এত ক্ষুদ্র থাকবে না, সেক্ষেত্রে মানগুলো হয়ে যাবে বড়। এমন একটি স্কেলে যদি আমি এই জেড স্কোরের মানটাকে কনভার্ট করতে পারি, তাহলে জেড স্কোরের যে দুটো প্রধান অসুবিধা ছিল, অসুবিধা দুটো মিটলো তো। যে তাৎপর্যগত ক্ষেত্রে ছোট ছোট নম্বর খুব কেমন দেখায়, ছাত্ররা এত কম নম্বর পেয়েছে। আর সেকেন্ড যেটা ব্যাপার ছিল যে প্লাস মাইনাস মিটে যাবে, সেই যে যে সূত্রটা আমি অ্যাপ্লাই করব বলছি, সেই সূত্র বা সেই পদ্ধতি, সূত্র বলবো না, সেই পদ্ধতিটাই হচ্ছে স্ট্যান্ডার্ড স্কোর বা আদর্শ স্কোর। কোন বন্টনের জেড স্কোরকে বা কোন বন্টনের নরমাল স্কোরকে, সেটা জেড স্কোর ওয়ালা স্কোরও হতে পারে অথবা নরমাল শুধুমাত্র স্কোরটাকেই হতে পারে। কোন বন্টনের জেড স্কোরকে বা স্কোরকে যদি যখন অন্য কোনো সুবিধাজনক কল্পিত বন্টনের, অন্য কোনো একটা সুবিধাজনক, কোনো ক্রাইটেরিয়া বাধ্যতামূলক নেই, সুবিধাজনক একটি স্কোরে যদি আমরা পরিবর্তিত করতে করি, তখন সেই স্কোরটাকে বলা হয় আদর্শ স্কোর, সুবিধা স্কোর। যেমন আমরা দেখেছিলাম কি, জেড স্কোরের ক্ষেত্রে একটা জিনিস মনে আছে নিশ্চয়ই, গড় কি হবে সবসময়, জেড স্কোরের গড় হবে 0, আর এইচডি বা স্ট্যান্ডার্ড ডিভিশন কত হবে বলেছিলাম, সিগমা, এই সিগমা সাইনটা দিয়ে বলেছিলাম সিগমা হবে 1, সংজ্ঞায় বলেছিলাম। তো এটা হচ্ছে জেড স্কোরের নিয়ম, এটা কিন্তু মনে রাখতে বলেছিলাম খুব করে। জেড স্কোরের ক্ষেত্রে গড় হয় কত, 0, জেড স্কোরের ক্ষেত্রে সিগমা অর্থাৎ এইচডি বা আদর্শ বিচ্যুতি কত হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হয়, এটা কিন্তু সূত্র। এবার যার ফলে এই গড় 0 আর এইচডি 1 ধরে করা হয় বলেই কি হয়, জেড স্কোরের মান এত পুয়ার হয়। এইবার আদর্শ স্কোরের ক্ষেত্রে বলা হচ্ছে যে জেড স্কোরের যে মানটা পাবো আমি, অথবা একটা সাধারণ স্কোরকে, এই গড় 0 আর এইচডি 1 এই ধরে করব না, আমি সুবিধাজনক গড় আমার ইচ্ছে মতন আমি 10ও ধরতে পারি, 1000ও ধরতে পারি, সুবিধাজনক ভাবে গড় ধরে, এবং এইচডিও একটা সুবিধাজনক ভাবে সে 2 ধরতে পারি, 5 ধরতে পারি, 10ও ধরতে পারি, সুবিধাজনক একটা স্কেলে ফেলে আমি সেটাকে। এবার কথা হচ্ছে যে প্রথমেই বললাম, সবাইকে যদি 5 করে গ্রেস দিই তাহলে আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। আমি এমন তো নয় একজনের স্কোর শুধুমাত্র গড় 10 ধরে এইচডি 2 ধরে করব, যতগুলো স্কোর পেয়েছি সবার এই একই স্কেল ধরে একই নর্মে যদি আমি কনভার্ট করি, তাহলে আমার তাৎপর্য তফাৎ হবে না। উল্টে কি হবে, ওই যে কিছু প্লাস ছিল কিছু মাইনাস ছিল তা আর থাকলো না, আমি এমন একটা মানে ক্রাইটেরিয়া নেব এইচডি এবং মিন, সেটাকে আমি কি করব, চেঞ্জ করে নেব। এখানে যেমন ছিল গড় মানেই 0 ধরতে হবে জেড স্কোরে, আর এইচডি মানে 1 ধরতে হবে। বলছে আদর্শ স্কোরের ক্ষেত্রে বলছে এই সব নয়, সুবিধাজনক ভাবে ইচ্ছে মতো বা সুবিধাজনক ভাবে যখন একটি নির্দিষ্ট গড় এবং সম্মুখচ্যুতি বা এসডি ধরে সেই স্কোরগুলোকে একটা সুবিধাজনক ভাবে স্কোরটাকে কনভার্ট করা যায়, পরিবর্তন করা যায়। কারণ জেড স্কোর, টি স্কোর, স্ট্যান্ডার্ড স্কোর সবই তো অ্যাকচুয়ালি কি ধরনের কোর্স, কালকেই প্রথমে বলেছি এগুলো পড়ছি, এগুলোকে বলা হয় পরিবর্তিত স্কোর, ডেরাইভড কোর্স, তাই তো, এগুলো হচ্ছে সব পরিবর্তিত স্কোর। ফলে তাহলে আদর্শ অনুযায়ী পরিবর্তন করা যায়, তাকেই বলা হচ্ছে আদর্শ স্কোর। বুঝতে পারলাম, জেড স্কোরের মতন কোনো বাধ্যবাধকতা নেই। যখন কোন জেড স্কোর বা সাধারণ স্কোর কি সুবিধা অনুযায়ী গড় এবং সম্মুখচ্যুতি ধরে সেই স্কোরটাকে পরিবর্তন করা হয়, তাকেই বলা হয় আদর্শ স্কোর। এখানে কোনো নর্ম নেই যে 0 হতে হবে, 1 হতে হবে, 10 হতে হবে, 7 হতে হবে, টোটালটাই হবে সুবিধা অনুযায়ী। এবার আরো একটু আমি ক্লিয়ার করলে বিষয়টা আশা করি পরিষ্কার করবার চেষ্টা হবে বা পারবো। যেমন ধরো কোনো একটি জেড স্কোর, একটি জেড স্কোরের মান বেরিয়েছে 1, আমরা জেড স্কোরের মান দেখেছি -1 ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। কোন একটা জেড স্কোরের মান বেরিয়েছে, দেখো এগুলো ছোট ছোট প্রশ্ন, কোথা থেকে কি দেবে আমি অন্তত জানি না। কোন একটি জেড স্কোরের মান বেরিয়েছে -1, ভালো করে এই কোশ্চেনটা সলভ করবো আমরা। এবার একে আমরা পরিবর্তিত স্কোরে নেব, অর্থাৎ আদর্শ স্কোরে পরিণত করবো। এবার কত মিন কত মিডিয়ান সেটা বলে দেওয়া থাকবে, এই কত সিগমা বলে এমন একটি আদর্শ স্কোরে কে কনভার্ট করো যার তোমার যে মিন হচ্ছে কত, যার মিন হচ্ছে 70, ওকে, আর যার সিগমা বা এসডি, সিগমা এই চিহ্নটা বলেছিলাম, এসডি হচ্ছে 5,
এবার একটি জেড স্কোর -1 পেয়েছে, তাকে এই স্কোরে কনভার্ট করতে হবে। তাহলে তখন তার মানটা দেখো কি হয়ে যাবে, তার মানটা হয়ে যাবে কত, তখন দেখো যেটা ছিল -1 এইটাকে আমি এই ক্রাইটেরিয়া ধরে চেঞ্জ করব, তাহলে মিন ছিল কত 70, তার থেকে সিগমাটা মাইনাস দাও ইকুয়াল টু এটা হয়ে যাবে তখন 65। তাহলে যেটা আমি -1 দ্বারা প্রকাশ করছিলাম সেই মানটা এবার দাঁড়াচ্ছে 65। আবার যদি +1 হতো তাহলে এটা কি হতো 70 যোগ 5 ইজ ইকুয়াল টু তার মার্ক হবে 75। এই হচ্ছে মূল কথা তোমার যে বৈশিষ্ট্য। এবার এটাকে যদি আমরা ওই গ্রাফের মধ্যে থেকে এবার ক্যালকুলেশন করা আমি শেখাবো, সূত্র আছে, সূত্রদের ক্যালকুলেশন শেখাবো। যদি একটা গ্রাফের আকারেও আমরা দেখি, সেই এমপিসি তে চলে যাই, আবার নরমাল প্রবাবিলিটি কার্ভের মধ্যে দিয়ে যদি দেখি, আমরা কি বলেছিলাম মিন থাকবে, মিন মিডিয়ান মোড থাকবে কি সব সময় একদম মধ্যবর্তী স্থানে। আমরা এসডি হিসেবে দেখেছিলাম মাইনাস বিচ্যুতিগুলো কি হবে এইদিকে আসবে, প্লাস বিচ্যুতিগুলো এদিকে আসবে, তাই তো গড়ের থেকে কতটা দূরে আছে। এইবার দেখা গেল কোন একটা ক্ষেত্রে এমন আছে, দেখা গেল তোমার যে গড় আছে ধরো এটা 60, সেক্ষেত্রে যখনই আমার এই গড়ের থেকে বিয়োগ করতে হচ্ছে, তার মানে তার সম্মুখচ্যুতিটা এই 5 ঘর, 5 যদি কমে তাহলে এই মানটা হবে 55, এই মানটা হচ্ছে আমি 5 এটা ধরে নিচ্ছি। আবার এই দিকে প্লাসের দিকে যাওয়া মানে 60 এটা ধরেছি, এটা 65, এটা 70, অর্থাৎ +1 সিগমা মানে আমি 5 বাড়িয়েছি। আর যদি এসডি হয় 5 ধরে নিচ্ছি, এসডি 5 এটার মতন, তাহলে প্লাস হলে যে 5 ঘর বাড়বে। আমরা বলেছিলাম এসডি +3 এর মধ্যে থাকে, আগের স্কোর গুলো একটু দেখলেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আবার মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, মাইনাসের ক্ষেত্রে -5 মানে এই যে 5 ঘর সরেছে মিন থেকে। এইভাবে করে ব্যাপারটাকে আমরা একটা লেখচিত্র দেখাতে পারি, যদিও বিষয়টি অতটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে অন্তত আমাদের নয়। এইবার জেড স্কোরের কতগুলো কমন বৈশিষ্ট্য বলে নিয়ে আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। জেড স্কোরের প্রথম বৈশিষ্ট্য হলো কি, এখানে কোনো নির্দিষ্ট কোনো গড় ও এইচডি থাকে না। আমি আগেই বললাম, যেমন জেড স্কোর না, সরি আমার কিন্তু ভুল হচ্ছে, আদর্শ স্কোর, জেড স্কোর তো আগের দিন করিয়েছি। আদর্শ স্কোরের নির্দিষ্ট কোনো গড় এবং এইচডি থাকে না, এই গড় এবং এইচডি থাকে না। এটা কি আমার সুবিধা অনুযায়ী আমি স্থির করতে পারি, যে স্কেলটা রচনা করছে তিনি সুবিধা অনুযায়ী নির্ণয় করবেন। কিন্তু জেড স্কোরের ক্ষেত্রে দেখেছিলাম কি মিন আর মিডিয়ান কিন্তু, এই মিন আর এইচডি কিন্তু বাধ্যতামূলক, তাই তো। এই জেড স্কোরের ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল তো, বলেছিলাম তো জেড স্কোরের ক্ষেত্রে মিন হবে কি 0, আর এসডি বা সম্মুখচ্যুতি যেটা এসডি বা সম্মুখচ্যুতি কত বলা হয়েছিল 1, এটা ফিক্সড। কিন্তু আদর্শ স্কোরের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই। তাহলে জেড স্কোর আর স্ট্যান্ডার্ড স্কোরের একটি পার্থক্য কি, জেড স্কোরের ক্ষেত্রে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফিক্সড 0 আর 1, আর আদর্শ স্কোরের ক্ষেত্রে এরকম কোনো ফিক্সড মান নেই, সুবিধা অনুযায়ী আমরা কি করতে পারি নির্ণয় করতে পারি, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে এখানে এমন ভাবে এই মিন এবং এসডি অর্থাৎ এই যে যাকে আমরা সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করছি নির্ণয় করা হবে, যাতে করে সব সময় কি হয়, আগেই বলেছি মানগুলো পজিটিভ হয়, তাই তো, কোনো নেগেটিভ মান থাকবে না, আদর্শ স্কোরে কোনো নেগেটিভ মান আসবে না। তাহলে এটা কি হবে, এমন ভাবে স্থির করবে যাতে মান বৃদ্ধি হয়। 3 নম্বর, সব সময় কি হয় মানগুলো বৃদ্ধি পাবে। আমরা করে দেখালাম, যেটা +1 ছিল -1 ছিল সেটা হয়ে গেল কত, একটু আগে দেখলাম 65 হয়ে গেল, +1টা 70 হয়ে গেল, অর্থাৎ জেড স্কোরে মানগুলো খুব ছোট ছোট হয়ে যায়, মাইক্রোস্কোপিক টাইপের হয়ে যায়, সেটাকে একটা বড় করে দেখানো যায়। অর্থাৎ মানগুলোকে ওভারঅল কি করা যায়, মানগুলোকে আদর্শ স্কোরে কি করা যায়, আদর্শ স্কোরে মানগুলোকে বাড়ানো যায়। আর কিন্তু এই যতই আমি জেড স্কোর বা সাধারণ স্কোরকে আদর্শ স্কোরে পরিবর্তন করি, এই মানের তাৎপর্যের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় না। আমি আগেই বলেছি, যদি ধরো এই কতগুলো জেড স্কোর বা সাধারণ স্কোর দিয়ে একটা বন্টন স্কুড বন্টন আসে, আমরা স্কিউনেস কার্টোসিস করিয়েছি, তাহলে আদর্শ স্কোরে কনভার্ট করার পরও সেই বন্টনটা কিন্তু স্কুডই হবে। কেন হবে, আমি প্রথমেই বললাম তাৎপর্যের তো কোনো পরিবর্তন না, আমি সবাইকে তো একই নর্মে নেই, আমি উদাহরণ হিসেবে বলেছি সবাইকে 5 গ্রেস দিয়েছি, তাতে তো ফার্স্টের যে ছেলেটি সে লাস্ট হয়ে যাবে না,
সবার তো সমাহারে বেড়েছে বা পার্সেন্টেজ অনুযায়ী বাড়িয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে যেহেতু পড়িয়েছি, এক্ষেত্রে তাৎপর্যগত ভাবে কোনো পরিবর্তন কিন্তু হবে না। তাই বলা হচ্ছে যদি বন্টনটা স্কোর বন্টন হয় একটা, তাহলে আদর্শ স্কোরে কনভার্ট করার পরে সেই স্কোরগুলো যদি আমরা একটা বন্টন করি তাহলে সেটা স্কুডই থেকে যাবে। এইবার আমরা একটি আদর্শ স্কোরে কনভার্ট করে দেব। তার আগে প্রথমে আমরা আদর্শ স্কোর নির্ণয় করার সূত্র কি, সেই সূত্রটা কিন্তু আমি আগেই বলেছি, সব ক্ষেত্রে সূত্র কিন্তু মনে রাখা দায়িত্ব আমাদের, এটা কিন্তু করতে হবে। ধরে নিচ্ছি এটাকে এক্স, আদর্শ স্কোরকে বলছি আমরা এক্স। এক্ষেত্রে সূত্র খুব ভালো করে একটু খেয়াল রাখবে, একটু জড়িবুটি আছে কিন্তু। এটাকে কি বলেছি আমরা, চিহ্নটার নাম সিগমা। এটা কি বোঝায়, সামেশন, সিগমা ডট। এই ডটটা কিন্তু এক্ষেত্রে ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো ইনটু এক্স মাইনাস এম, এক্স এর ডট আছে মাইনাস এম এর ডট আছে, দুটোরই কিন্তু ডট আছে। এক্ষেত্রে ডট গুলো খুব ইম্পর্টেন্ট। প্লাস, এটা প্লাস আমার জায়গাটা একটু কম হয়ে গেল, জেনারেল এম, এটাই ডট নাই। সিগমা বাই সিগমা ডট ইন্টু এক্স ডট মাইনাস এম ডট প্লাস এম। এবার আমি সূত্রের ব্যাখ্যাতে আসব। আমি এখানে একটা স্কোর লিখছি। ধরো একজন শিক্ষার্থী একটি পরীক্ষায়, আমি টোটাল তো লিখবো না, একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় ধরো স্কোর করেছে, ধরে নিচ্ছি 55 পেয়েছে, একটি পরীক্ষায় 55 পেয়েছে। ভালো করে খেয়াল করো, একটি পরীক্ষায় সে কত পেয়েছে, 55। তার শ্রেণীর, তার ওই যে শ্রেণী, সেই শ্রেণীতে গড় কত, গড় এবং এসডি বলে দেওয়া আছে। মানে সে 55 পেয়েছে, তার শ্রেণীতে গড় হচ্ছে তোমার যে 60 আর এসডি হচ্ছে সম্মুখচ্যুতি 5, এটা দেওয়া আছে, এটা স্কোর। একে এমন একটি আদর্শ স্কোরে পরিবর্তন করো যার গড় 100 এসডি 10। এমন একটি আদর্শ স্কোরে পরিবর্তিত করতে হবে যার গড় কত, গড় হচ্ছে 100 আর তার এসডি হচ্ছে 10। ভালো করে প্রশ্নটা বলো, এইরকমই প্রশ্ন হয়তো থাকবে। জাস্ট আমাকে সূত্রে ফেললে কিচ্ছু, এটার মতন সোজা কিছু নেই। বলেছি এই তোমার যে পরিবর্তিত স্কোর হচ্ছে সবচেয়ে সোজা, এই জন্য আমি লাস্টে রেখেছি। দেখো বলা হচ্ছে একটি পরীক্ষায় একটি ছাত্র 55 পেয়েছে, কোন একটি বিষয় উল্লেখ করা থাকলো বাংলা ইংরেজি এডুকেশন, শ্রেণীর গড় 60 এসডি 5। তাকে এমন একটি, এই স্কোরটাকে একটি আদর্শ স্কোরে আমাকে পরিবর্তিত করতে হবে যার গড় হচ্ছে 100 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 10। এইটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এইবার আমি এইটা অনুযায়ী অঙ্কটাকে কিভাবে এটাকে আমি আদর্শ স্কোরে পরিণত করব সেটা আমি দেখব। ওকে, দেখো এখানে যেটা করতে হবে, দেখো একটা একটা করে আমি ফর্মুলা লিখব। প্রথমে আছে সিগমা বাই সিগমা ডট, তাই তো। এই সিগমা মানে হচ্ছে যে বন্টনে আমি পরিবর্তন করব তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে বন্টনে আমি কনভার্ট করতে চাইছি তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে বলা হচ্ছে সিগমা। তাহলে যে স্কোরে আমাকে কনভার্ট করতে হবে সেই ঘরের সিগমা কত আছে, আমি এইটা তো পেয়েছি, আর আমাকে কনভার্ট করতে হবে, এখানে পরিবর্তিত করতে হবে, তাহলে এই ঘরের সিগমা কত বা এসডি কত, 10। বুঝতে পেরেছি, এই ঘরের এসডিটা 10। তো তাহলে আমি কি করব, এখানে লিখবো, তাহলে এইটার বদলে কত লিখবো, 10। একটা একটা করে দেখো আসবো। তারপরে সিগমা ডট, দুটো সিগমা, তাহলে নিশ্চয়ই আরেকটা সিগমার মান মানে এসডির মান। এইটা হচ্ছে যে স্কোরটা রয়েছে, প্রাপ্ত যে বন্টনটা সেই বন্টনের এসডি, যে বন্টনটা রয়েছে সেই বন্টনের এসডি কত, এই যে এটা 5, মানে আগেরটা আমি কনভার্ট করব যেটা সেটা প্রথমে লিখবো, আর কোথায় নিয়ে যেতে চাই যেখান থেকে পেয়েছি সেখানকার এসডি কত, সিগমা ডট হচ্ছে 5। ক্লিয়ার। এইবার আছে কি এক্স মাইনাস এম, তাই তো। এই এক্স ডট মাইনাস এম, এটা একটু খেয়াল করো। এক্স ডট মানে যে স্কোরের আদর্শ মান নির্ণয় করতে হবে সেটা,
সেই স্কোরটা কার আদর্শ মান বের করতে হবে, এই 55 আদর্শ মান বের করতে হবে। তো তাহলে এক্স ডটের জায়গায় লিখলাম আমি বাবা তোমার যে 55 এখানে আমি লিখলাম। এবার বলেছে এম ডট, এম ডট মানে হচ্ছে যে স্কোরটা আমরা পেয়েছি সেই ঘরের গড় কত, যে স্কোরটা আমি পেয়েছি আগের থেকে তার গড় কত। এই যে এখানে বলা আছে তার গড় হচ্ছে 60, বুঝতে পেরেছি। তাহলে এম ডটে লিখলাম 60, আমি আরো সংকেত বুঝিয়ে দেবো, চেষ্টা করছি। প্লাস কত আছে এম, লাস্ট এমটার মানে কি, যে বন্টনে স্কোরটি পরিবর্তন করতে চাইছি তার গড়, যেখানে আমি বন্টনটি পরিবর্তন করতে চাইছি তার গড়। তাহলে যেখানে পরিবর্তন করতে চাইছি তার গড় কত, দেখো তো তার গড় আছে 100, তার গড় 100 আছে কি নেই সেটা একটু দেখো, আছে। তাহলে এইখানের এই মানটা আমার কত হবে, এই মানটা হবে এম এর মানটা হবে 100। ব্যাস, এবার পরিবর্তিত করে আমি ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। এখানে তোমাদের সূত্র বোঝার আরেকটি দেখো, 3টে মানে ডট দেওয়া আছে, 2টো মানে ডট নেই, ভালো করে লক্ষ্য করো। প্রথম যে প্রশ্নটা 55 পেয়েছে, শ্রেণীর গড় 60, এইচডি 5, এখানে 3টে মান আছে, আর পরিবর্তিত করতে হবে সেখানে 2টো মান আছে, তাই তো। এখানে 3টে আছে, দেখো সেই 3টের মাথায় ডট দেওয়া আছে, অর্থাৎ যে 3টে মান ডট দেওয়া আছে সেই 3টে আগের স্কোর, পুরনো তার মাথায় তিলক কেটে দিয়েছি। এটা আমি দিইনি, এটা সিস্টেম সূত্রের, এটা বয়স্ক লোক তিলক তিলক কেটেছে মনে করো, সরি ধর্মীয় ভাবে নিও না দয়া করে কেউ। আর এখানে কি বলেছি, নতুন স্কোর 2টো, দেখো 2টো স্কোরের মাথায় হচ্ছে, এটা কিন্তু বোঝানো যায়, এটারও কোনো টিকি নেই, এটারও কোনো টিকি নেই, ক্লিয়ার। এই 2টো এখানকার 2টো স্কোর, এটা মাথায় রাখবে শুধু, আর ভুল হওয়ার চান্স নেই। এম এক্স মানে স্কোরকে বোঝায়, এম মানে মিনকে বোঝায়, সিগমা মানে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বোঝায়। অর্থাৎ 3টে টিকি আছে, এই 3টে পুরনো, আর নতুন মানে এখানে যেতে চাইছে, এই 2টোর টিকি নাই, ক্লিয়ার। মানগুলো শুধু বসিয়ে দিলাম, ঝামেলা শেষ। ক্যালকুলেশন এটা আমার থেকে তোমরা আমি জানি ভালো পারবে, তাও আমি নিশ্চয়ই করে দেখাচ্ছি, একবার চেষ্টা করছি। তাহলে 5 থেকে 10 কে 2 দিয়ে 2, আর এইটা প্লাস মাইনাস করলে -5 দাঁড়াচ্ছে, প্লাস 100। এটা যেহেতু 60 থেকে 55 গেলে কি থাকবে, তোমার যে 2 থাকছে, সরি এখানে ইনটু চিহ্নটা আমি আউট করে দিয়েছি, ব্র্যাকেট উঠলো মানে তো একটা ইনটু আসবে। তাহলে এবার দেখো প্লাস 100 ইজিলি হয়ে যাবে। আর এটা 5 দোকানে -10, যেহেতু মাইনাস চিহ্নটা যে বুঝতে পেরেছি। 55 থেকে 60, এই 60 বড় 55 ছোট, বিয়োগ করলে 5, যেহেতু 60 এর পেছনে মাইনাসটা আছে তাই আমার -5 হয়েছে। এবার ইনটু ব্র্যাকেট উঠলো মানে ইনটু 5 দোকানে 10, এই যে মাইনাসটা -10 প্লাস 100, এটা যোগ বিয়োগ করলে কি দাঁড়াবে, সবাই মুখে মুখেই পারবে, তাও আমি করে দিচ্ছি। 0 10 আছে না 90, যেহেতু বড় সংখ্যা কোনটা 100, এর পাশে প্লাস আছে, তাই এটা কি হয়ে যাবে 90 হয়ে যাবে। অবশ্যই প্লাস 90, প্লাস দিলেও হয় না দিলেও হয়। তাহলে এইটার আদর্শ স্কোর হচ্ছে 55, আদর্শ স্কোর হচ্ছে 90। তাহলে দেখো এই 55 যদি আমি জেড স্কোর বের করতাম সেই সূত্র ধরে, স্ট্যান্ডার্ড ডিভিশন করে দেখবে, কিন্তু এটা আমাকে বলবে মানটা কত হচ্ছে, আমি আগের দিনই করিয়েছি। সেই 55 জেড স্কোরের মানটা একটা মাইনাসে চলে আসতো, আর সেক্ষেত্রে এই মানটা হয়ে গেল অনেকটা বড় আসলো, কনভার্ট হলো, ব্যক্তি হলো, ছাত্রছাত্রীরও খুশি, শিক্ষকও খুশি, তাৎপর্য নির্ণয় সহজ। এই হচ্ছে আমাদের আদর্শ স্কোর। তাহলে আদর্শ স্কোর নির্ণয় করতে গেলে পুরনো সিগমা এবং নতুন সিগমা লাগবে, আর পুরনো গড়, নতুন গড় আর স্কোরটি লাগবে। 3টি মান দিয়ে একটি সাধারণ সূত্র দিয়ে আদর্শ, তোমাকে এরকমই একটা হয়তো মান দিয়ে দিল, সংখ্যাগুলো চেঞ্জ হতেই পারে, সংখ্যার তো গ্যারান্টি দেওয়া যায় না, কেউই দিতে পারে না, দিয়ে বললো এদের অপশন দেওয়া আছে, তুমি যদি ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনে না কোনো ক্যালকুলেটর লাগবে না কিছু লাগবে, এটা কিন্তু তুমি খুব সহজেই বের করতে। তাহলে এর গুরুত্ব কি, সেই আদর্শ স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর আমরা যে স্কোর যে আমরা বের করলাম, এর গুরুত্ব কি? এর প্রথম কথা হচ্ছে এটা আমার কি করছে, এটা স্কোরকে অনেক বড় করতে সাহায্য করছে, সহজে এর তাৎপর্য আমরা বুঝতে পারছি, এটা আমাদের পক্ষে বোঝা খুব সহজ যে কিভাবে আদর্শ একটি স্কোরকে প্লাস মাইনাসে না রেখে সেটাকে একদিকে নিলাম এবং তার তাৎপর্যটা সহজ হচ্ছে। দুজন শিক্ষার্থীর বা একই শিক্ষার্থীর
একাধিক বিষয়ের স্কোরগুলো সহজে তুলনা করা যায়, তুলনা করা অনেক সহজ হয় এই আদর্শ স্কোরের মাধ্যমে। এখানে কোনো নেগেটিভ মান আসে না, সেটা খুব সহজ। আবার এই মানগুলোকে কাজে লাগিয়ে সহজেই শতকরা স্কোর বের করে, যে শতকরা স্কেল বিভিন্ন মনোবিজ্ঞান বা শিক্ষামূলক অভিক্ষার ক্ষেত্রে তার তাৎপর্য ব্যাখ্যার ক্ষেত্রে প্রয়োজন হয়, সেটা খুব সহজভাবে এটা করা যায়। এই হলো মোটামুটি সুবিধা। এবার অসুবিধা কি, জেড স্কোরকে আমি আদর্শ স্কোরে ট্রান্সফার করলাম ঠিকই, কনভার্ট করলাম ঠিকই, আলটিমেটলি বারবার যে কথাটা বলেছি, তাৎপর্যতে কোনো পরিবর্তন হয় না। যার তাৎপর্যেরই পরিবর্তন হবে না, তা নিয়ে অত দৌড়দৌড়ি করে আমার লাভ কি? এটা মানে অনেকে বলেন বেকারে করা খাটনি, কিন্তু আমাদের তো সবই প্রয়োজন ভাই, আমাদের করতে হবে। আর কি তোমার যেটা হয় এখানে যে স্কোর গুলো আসে অনেক ক্ষেত্রে এতটা বড় হয়ে যায়, যে ক্ষেত্রে প্রকৃতপক্ষে তাৎপর্য নির্ণয় অপেক্ষা যেন স্কোর গুলোকে ফুলিয়ে দেখানোটাই বড়। যেমন খুশি একটা আমি আদর্শ মান ধরে নিলাম, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন অনেক ছোট করে দিলাম, মিনকে অনেক ছোট করে দিলাম বা বড় করে দিলাম, তাহলে মানগুলো খুশি মতন এদিক সেদিক হয়ে যেতে পারে। এটা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে। যাই হোক, এই গেল আদর্শ স্কোর। স্ট্যাটিস্টিক্স আর একটা টি স্কোর পড়াবো। স্ট্যাটিস্টিক্স কিন্তু কমপ্লিট, রিভাইশন চলবে। আর নেক্সট আমরা মেন্টাল হাইজিন এবং গাইডেন্স কাউন্সিলিং এর দিকে ক্লাসগুলো নিয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যেভাবে থাকো তোমরা পাশে থাকবে।